৫০ বছরেরও বেশি সময় পর মানুষ আবার চাঁদের দিকে তাকাচ্ছে, কিন্তু এবারের ফেরাটা ঠিক আগের মতো না। নাসার এই যে আর্টেমিস মিশন, এর পেছনে এমন কিছু কারণ আছে যা হয়তো আমাদের সবার ভবিষ্যৎই বদলে দিতে পারে। চলেন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? ৫০ বছর পর চাঁদে ফিরে যাওয়া আর গিয়ে শুধু চক্কর কেটে চলে আসা, মানে নামবে না কেন? এই যে অদ্ভুত একটা প্ল্যান, এর আসল কারণটা কি? এর উত্তরটা পেতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, মানে সেই অ্যাপোলো প্রোগ্রামের সময় যখন শেষবার মানুষ চাঁদের মাটিতে পা রেখেছিল। ১৯৬৯-এ নীল আর্মস্ট্রংয়ের সেই বিখ্যাত ছোট্ট পদক্ষেপের পর মাত্র ৩ বছরের মধ্যে আরও ১০ জন নভোচারী চাঁদে হেঁটেছিলেন। তখন তো মনে হচ্ছিল এই যাত্রা চলতেই থাকবে, কিন্তু হঠাৎ করেই ১৯৭২-এ অ্যাপোলো 17-এর পর সব থেমে গেল। পুরো প্রোগ্রামটাই বাতিল হয়ে গেল। আর যেই না মিশনগুলো বন্ধ হল, অমনি শুরু হলো নানান সন্দেহ আর ষড়যন্ত্র তত্ত্ব। অনেকেই বলাবলি করতে শুরু করল, মানুষ কি আদৌ চাঁদে গিয়েছিল? আর এখান থেকেই জন্ম নেয় কিছু খুব চালু ষড়যন্ত্র তত্ত্ব। যেমন পতাকার ছবিটা, বলা হলো বাতাস ছাড়া পতাকা উড়ছে কিভাবে। আসল ব্যাপারটা হলো পতাকা দণ্ডের সাথে একটা আড়াআড়ি রড লাগানো ছিল। আবার প্রশ্ন আসলো, ছবিতে একটাও তারা নেই কেন? কারণটা সহজ, চাঁদের মাটি দিনের আলোয় এত বেশি চকচক করছিল যে তারার হালকা আলো ক্যামেরায় ধরা পড়েনি। আর এই যে ছায়াগুলো এদিক ওদিক, ওটা চাঁদের উঁচু নিচু জমির জন্য আলোর প্রতিফলনের খেলা, আর কিছুই না। আচ্ছা, তাহলে ষড়যন্ত্র তত্ত্ববাদ যদি অবতরণ সত্যিই হয়ে থাকে, তাহলে প্রশ্নটা তো থেকেই যায়, নাসা ৫০টা বছর চাঁদে যাওয়া বন্ধ করে রাখল কেন? এর পেছনে আসলে ৩টা বড় কারণ ছিল। প্রথমটা হলো মূল লক্ষ্য পূরণ, মানে মহাকাশ দৌড়ে সোভিয়েত ইউনিয়নকে হারানোর যে জেটটা ছিল সেটা তো অ্যাপোলো 11-এই হয়ে গেছে। ২ নম্বর কারণ খরচ। এই মিশনগুলো চালাতে গিয়ে যা খরচ হচ্ছিল তা ছিল এক কথায় অকল্পনীয়। আর ৩ নম্বর, চাঁদে গিয়ে তখন অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার মতো কোনো পথই দেখা যাচ্ছিল না। কিন্তু এখন সময় বদলেছে, পরিস্থিতিও বদলেছে। এখন আমরা কথা বলছি আর্টেমিস জেনারেশন নিয়ে। দেখুন, গ্রিক মিথোলজি অনুযায়ী আর্টেমিস ছিলেন অ্যাপোলোর যমজ বোন, আর এই নামটাই যেন চাঁদে যাওয়ার এক নতুন যুগের সূচনা করছে। এই আর্টেমিস প্রোগ্রামটা কিন্তু ধাপে ধাপে এগোচ্ছে। ২০২২ সালে আর্টেমিস 1 মিশনটা সফল হয়েছে। মানুষ ছাড়াই ওরিয়ন ক্যাপসুল চাঁদের চারপাশ থেকে ঘুরে এসেছে। এরপরের ধাপ আর্টেমিস 2, যেটা ২০২৬-এ হবে। এবার নভোচারীরা যাবেন, চাঁদের চারপাশে ঘুরবেন আর লাইফ সাপোর্ট সিস্টেমটা ভালো করে পরীক্ষা করে দেখবেন। আর সব যদি প্ল্যান মতো চলে, তাহলে ২০২৭-এ হবে সেই ঐতিহাসিক মুহূর্ত, আর্টেমিস 3-র মাধ্যমে মানুষ আবার চাঁদে নামবে। আর সেই দলে থাকবেন ইতিহাসের প্রথম নারী চন্দ্রচারীও। প্রযুক্তিতে আমরা ঠিক কতটা এগিয়েছি তাই তুলনাটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। এই যে নতুন ওরিয়ন ক্যাপসুল, এটা শুধু অ্যাপোলোর চেয়ে আকারে বড় তাই নয়, এর কম্পিউটিং পাওয়ার প্রায় ২০,০০০ গুণ বেশি, আর মেমোরি ১২ লক্ষ গুণেরও বেশি। ভাবা যায় ব্যাপারটা? তাহলে আসল প্রশ্নে ফেরা যাক, কেন এখন ৫০ বছর পর কেন এই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আবার চাঁদে ফেরা? এর পেছনে রয়েছে কিছু নতুন এবং খুবই শক্তিশালী কারণ। প্রথম এবং সবচেয়ে বড় কারণটা হলো একটা নতুন স্পেস রেস বা মহাকাশ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তবে এবারের প্রতিযোগী কিন্তু রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন নয়। এবারের মূল প্রতিযোগী হল চীন। তারা ঘোষণা দিয়েছে যে ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে। এবারের লড়াইটা কিন্তু শুধু পতাকা পুঁতে আসার নয়, লড়াইটা হলো চাঁদে একটা স্থায়ী ঘাঁটি তৈরি করা আর প্রযুক্তিগত ও কৌশলগতভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। দ্বিতীয় কারণটা পুরোপুরি অর্থনৈতিক। চাঁদের খনিজ সম্পদ, যার সম্ভাবনা অ্যাপোলোর সময় কেউ ভাবতেও পারেনি। এর মধ্যে সবচেয়ে দামি জিনিসটা হল হিলিয়াম-3। এটা একটা বিরল আইসোটোপ, যা সৌরবায়ুর কারণে চাঁদের মাটিতে প্রচুর পরিমাণে জমে আছে। পৃথিবীতে এটা প্রায় পাওয়াই যায় না। আর এটা হতে পারে ক্লিন নিউক্লিয়ার ফিউশন এনার্জির একটা অসাধারণ উৎস। ভাবছেন এর দাম কেমন হতে পারে? একটা আনুমানিক হিসাব হল মাত্র ১ টন হিলিয়াম-3-র বাজার দর হতে পারে $৫ বিলিয়ন বেশি। এবার নিশ্চয়ই ছবিটা পরিষ্কার হচ্ছে কেন চাঁদের দিকে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর এত নজর। আর সবচেয়ে বড় চূড়ান্ত লক্ষ্যটা আরও অনেক দূরে, চাঁদকে মঙ্গলে যাওয়ার জন্য একটা লঞ্চ প্যাড বা বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করা। কারণ পৃথিবী থেকে মঙ্গলে যাওয়ার চেয়ে চাঁদ থেকে যাওয়াটা অনেক সহজ এবং সস্তা হবে। তাহলে মহাকাশ অভিযানের এই যে নতুন অধ্যায়টা শুরু হলো, এখান থেকে কি আশা করা যায়? ব্যাপারটা এখন আর শুধু বিজ্ঞান বা আবিষ্কারের মধ্যে সীমাবদ্ধ নেই।
হোয়াইট হাউসের একটা কথাই হয়তো পুরো বিষয়টা পরিষ্কার করে দেয়। আর্টেমিস প্রোগ্রাম নিয়ে তারা বলেছে এর লক্ষ্য আমেরিকার মহাকাশ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা। মানে এটা এখন জাতীয় নীতির একটা বড় অংশ। প্রথম মহাকাশ প্রতিযোগিতা আমাদের পৃথিবীতে জীবনযাত্রাকে পুরোপুরি বদলে দিয়েছিল। প্রশ্ন হল, এই নতুন প্রতিযোগিতা আমাদের জন্য কি নিয়ে আসবে?